হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্রেথলেস স্টোরিজ। আজকে আমাদের এই চ্যানেলে এটা সেকেন্ড ভিডিও হতে যাচ্ছে। ব্রেথলেস স্টোরিজে আমি আপনাদের সাথে ঘটে যাওয়া কিছু ক্রিপি ইনসিডেন্ট শোনায়। ব্রেথলেস স্টোরিজ ইউটিউবের একটা স্টোরি টেলিং প্ল্যাটফর্ম, যেখানে আপনারাও চাইলে আপনাদের লেখা স্টোরিজ আর ভয়েস নোট আমাকে পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া জিমেলে। আজকের ভিডিওটার মধ্যে যা হতে চলেছে তা যদি আমি আপনাদেরকে আগেই বলে দিই তাহলে সেটা অনেকটা স্পয়লার হয়ে যাবে। তাই ভিডিওটাতে কি হতে চলেছে তা যদি জানতে চান তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করুন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ঘটনাটি স্টার্ট হয় আমার এক ফ্রেন্ড রাজার কাছ থেকে। রাজা আমাদেরই বয়সী এক ট্যালেন্টেড ছেলে। ও ক্রিকেটে খুব ভালো ছিল, এছাড়াও অন্যান্য স্পোর্টসেও দারুণ মেধা ছিল। সে নানা জায়গা খেলতে যেত, নানান ট্রফিস আর পুরস্কারও নিয়ে আসতো। একটা দারুণ ব্যাপার রাজার মধ্যে ছিল যা ওকে সবার থেকে আলাদা বানাতো। অ্যাজ এ টিনেজার আমাদের কারোর কাছে নিজেদের বাইক ছিল না, বাট রাজা তার বাবার একটা পুরানো বাইক নিয়ে সবসময় ট্রাভেল করতো। মাঠ কিংবা বাজার সে সবসময় তার বাইকে ট্রাভেল করতো। তার এই বাইক দেখে আমাদের মাঠে আর যে সমস্ত ছেলেরা থাকতো তারা খুবই জেলাস হতো। সো রাজার এজ আন্ডার 18 হওয়ায় সে কখনো তার বাইকটিকে রাস্তায় নিয়ে যেতে পারতো না পুলিশের ভয়ে। কিন্তু রাজা কি করে জানতো যে তার এই বাইকটির জন্য একদিন এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। একদিন রাজা মাঠ থেকে খেলে বাড়ি ফেরার সময় মাঠের পাশে ফুচকা স্টলে দাঁড়ায়। তার খুব খিদে পেয়েছিল, সো সে খাওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছিল। আমাদের পাড়ার সকলেই খুব ফ্রেন্ডলি, ফ্যামিলিয়ার আর বন্ধুর মতো। সো ফুচকা খেতে খেতে আমাদের এই পাড়ার দুটো ছেলে অনুজ আর রতন রাজার কাছে এলো। ওরা রাজাকে বলল যে দাদা, আমরা আমাদের এক বন্ধুকে আনতে যাব, সো তুমি প্লিজ তোমার বাইকের চাবিটা আমাদেরকে দিতে পারো? তোমাকে 2-3 ঘন্টার মধ্যে আমরা গাড়ির চাবি ফেরত দিয়ে দেবো। রাজা সেরকম কিছু মনে না করে তাদেরকে বাইকের চাবিটি দিয়ে দেয়। অনুজ আর রতনের বন্ধুর বাড়িটি কিছুটা দূরে ছিল, সো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত তাদেরকে সেখানে অবধি পৌঁছানোর জন্য। অনুজ আর রতন বিনা হেলমেট, বিনা কোনো সেফটি ইকুইপমেন্টসের তারা বেরিয়ে পড়ে তাদের বন্ধুকে আনতে। সো তারা যখন বাইক নিয়ে যায় তারা মেন রোডে যায় না, কারণ তারা জানতো যে তারা অফ রোড দিয়ে যায় তাহলে তাদের খুব তাড়াতাড়ি যাওয়া হবে। সো শর্টকাট নেওয়ার জন্য তারা নর্মাল রোড দিয়ে যেতে শুরু করলো। রাস্তায় যেতে যেতে অনুজ ভুলবশত একটা ভুল টার্ন নিয়ে নেয়, যার জন্য অনুজকে রাস্তা খুঁজতে অসুবিধা হয়। কিছুটা এগোনোর পর অনুজ বুঝতে পারে যে সে রাস্তা ভুলে গেছে। রাস্তা খোঁজ করতে করতে সে অনেকটা দূরে চলে আসে। সে যখন গ্রামের লোকেদের জিজ্ঞেস করে তখন সে সঠিক রাস্তাটি খুঁজে পায়, আর গুগল ম্যাপের হেল্প নিয়ে তারা মেন রোডের সামনে চলে আসে। মেন রোড থেকে তাদের বন্ধুর বাড়ির দূরত্ব প্রায় 10 মিনিটের ছিল। তারা যখন সেই রাস্তা দিয়ে ফ্লোয়েতে আসছিল তখন রাত্রি অনেক হয়ে গিয়েছিল, প্রায় রাত্রি 8টা বাজে। অনুজের বন্ধুর বাড়ি অনেকটা গ্রামের এলাকায় হওয়ায় সেখানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে রাস্তাতে লোকজনে যাওয়া আসা অনেকটা কমে যায়। রাস্তায় বাস স্ট্রিট ল্যাম্প আর মরহাম রাস্তা। মরহাম রাস্তায় তোমাদের যদি কেউ না জেনে থাকো, সো মরহাম রাস্তা হচ্ছে লাল মাটির রাস্তা, যে রাস্তাকে ঢালাই করা হয়নি। সো অনুজ আর রতন সেই রাস্তা দিয়ে যেতে শুরু করলো। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা স্পিডটাকে একটু হাই রেখেছিল, কারণ তারা জানতো যে তাদের রাস্তাতে কেউ আসার মতো নেই। সো তারা যখন তাদের রাস্তাকে অতিক্রম করছিল তখন তাদের দুর্ভাগ্যবশত একটি কুকুর তাদের সামনে চলে আসে। সেই কুকুরটাকে বাঁচানোর জন্য রতন খুব জোরে ব্রেক কষে। দেন সে রিয়েলাইজ করে যে তার ব্রেকটা ফেল হয়ে গেছে। দেন সে তার বাইক থেকে তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর বাইকটি গিয়ে ঠোকা হয় একটা ল্যাম্প পোস্টে। অনুজ আর রতন খুব খারাপভাবে ইনজিওর্ড হয়, আর সেই মুহূর্তে তাদেরকে আনতে আসার মতনও কেউ ছিল না। তাদের খুব খারাপভাবে ব্লিডিং হতে শুরু করে। রতন তো প্রায় অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। অনুজের প্রায় মুখটা থেতলে গিয়েছে। সেই সময় রাস্তার এক লোক তাদেরকে দেখতে পায়। লোকটি গ্রামবাসীদেরকে জড়ো করায়। তারা সবাই এসে একত্রিত হয় আর তাদেরকে দেখে। গ্রামবাসীরা যতক্ষণে তার কিংবা অন্য কোনো লোকেদেরকে আনছে ততক্ষণে একটা খারাপ দুর্ঘটনা ঘটে যায় যে রতন সেই স্পটেই মারা যায়। গ্রামবাসীরা সমস্ত ব্লেম এই দুটো বাচ্চাদেরকে দিচ্ছিল, আর এই 2 বাচ্চাই আন্ডার 18, আর তারা
সবে ক্লাস 10-এ পড়ছিল, এইটা তাদের বাড়ির লোকেদের কাছ থেকে জানা যায়। অনুজকে হাসপাতালে পাঠানো হয়, আর রতনকে সেই মুহূর্তে কি করা হবে কিছু খুঁজে না পেয়ে তাকে তার বাড়ির লোকেদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। অনুজের মা বাবা যখন এই কথা জানতে পারে তখন তারা খুব খারাপভাবে ভেঙে পড়ে। পরের দিন যখন রাত 2টো থেকে 2:30-এর মধ্যে রতনকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, তখন তার বাড়িতে প্রায় কেউই ছিল না, তার মা আর তার বোনকে ছাড়া। রতনের বোন সেদিন মা বাড়িতে ছিল, তাই সে তার দাদার এই মৃত্যু সম্পর্কে কিছুই জানতো না। আর ঘটনার সুবিধার্থে আমি বলি যে রতন আর রতনের বোন যমজ ছিল। তার বোনের নাম ছিল রত্না। পরের দিন যখন সব কিছু সম্পূর্ণ করার পর রতনকে আবার বাড়ি ফিরে আনা হয়, তখন রতনের মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। আর আমাদের পাড়ার ছেলে হওয়ায় আমি, অঙ্কিত আর আমাদের কয়েক বন্ধু রতনকে দেখতে গিয়েছিল। সেখানে আমি আর অঙ্কিত আমরা দুজনে রতনের মায়ের কাছে যাই, আর আমরা রতনের মায়ের মুখের দিকে তাকিয়ে খুব খারাপ ফিল করি। রতনের মায়ের মুখটা কেন জানি না সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার ছেলের মৃত্যুটার থেকেও বড় কিছু যেন তাকে কুমড়ে কুমড়ে খাচ্ছিল। যখন রতনকে শ্মশানে পাঠানো হয়, তার মা, তার বোন আর তার কয়েক বাড়ির মেম্বার ছাড়া বাকি সবাই সেখানে যায়। আমি আর অঙ্কিত অনেক ভয় পেতাম সেই শ্মশানের দিকে যেতে, তাই আমরা সেখানে আর গেলাম না। আমরা বন্ধুরা তাদের বাড়িতেই ওয়েট করলাম সবার ফেরার। এখানে ফেরার সময় আমি আর অঙ্কিত রতনের মাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা, আমরা বুঝতে পারছি আপনার অবস্থাটা, কিন্তু যা হয়ে গেছে তাকে তো আর পাল্টানো যাবে না, আপনি নিজেকে সামলান। অনুজের মায়ের মুখটা যেন একটু সচল হয়ে গেল। রতনের মা রতনের বোনের দিকে তাকিয়ে বলল যে বাবু, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। দেন আমরা কাকিমাকে জিজ্ঞেস করলাম যে কেন, কি হয়েছে? কাকিমা বলল, তোমরা দুজনে একটু ঘরের ভেতরে এসো, তোমাদেরকে কিছু বলার আছে। রতনের মা আমাদেরকে বলে যে কাল রাতে যখন রতনকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছিল, রতনের বোন কিছু না জানা সত্ত্বেও কেন জানি না খুব খারাপভাবে রিয়্যাক্ট করছিল। তার শরীর যেন আঁকড়ে যাচ্ছিল, সে শুধু তার ঘরে ছোটাছুটি করছিল আর এক অন্ধকার ঘরের কোণাতে গিয়ে বসে থাকছিল। অনুজের মা যখন তাকে কিছু বলতে চাইছিল, তখন সে খুব খারাপভাবে তার সঙ্গে কথা বলছিল। তার কথার ধরন আর ঢাঁচ দেখে মনে হচ্ছিল যে সে তার নিজের বশে নেই। অঙ্কিত আর আমি দুজনেই সেই কথাটা শুনে খুব ভয় পেলাম। আমরা রতনের বোনের কাছে গেলাম, আমরা জিজ্ঞেস করলাম যে বোন, তোমার কি হয়েছে? এই কথাটা শোনার পর কেন জানি না রত্নার মুখটা আমাদের দিকে উঠে গেল। সে তার কণ্ঠে এক ছেলের গলা নিয়ে আমাদেরকে বলে, পালিয়ে যা এখান থেকে। আমি আর অঙ্কিত সম্পূর্ণ হতভম্ব হয়ে গেলাম। আমি আর অঙ্কিত সেখানে আর দাঁড়াতে পারলাম না। অঙ্কিত আমাকে বলল, এখান থেকে পালিয়ে চ, এখানে থাকা যাবে না। আমরা রতনের মাকে তাকে এক ঘরে রেখে দিয়ে বাড়ির বড়দেরকে ফোন করে সেখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের ইংলিশ টিউশন হতো রাতে। অঙ্কিত আর আমি এই বিষয়ে সেই দিন রাত থেকে শুধু ভেবেই যাচ্ছিলাম যে আমরা যেটা দেখলাম সেটা কি ছিল, আর এটা কি আদৌ সম্ভব। অঙ্কিত তার এক পরিচিত বন্ধুকে আমাদের সামনে নিয়ে এলো আর বলল যে এটা কি করে হতে পারে। আমাদের সেই বন্ধু আমাদেরকে বলল যে এই জগতে যেরকম পজিটিভ এনার্জি থাকে সেরকম নেগেটিভ এনার্জিও এক্সিস্ট করে। তাই কিছুদিন পর যখন পরিবারের কন্ডিশন একেবারে খারাপের থেকে অন্ততপক্ষে একটু ভালো হয়েছে, তখন আমরা সেখানে গেলাম আর অনুজের মাকে বললাম, কাকিমা, এর কিছু একটা করা দরকার। পরের দিন সকালে আমি, অঙ্কিত, রতনের মা এবং রতনের বোন আমরা চারজনে রতনের বাড়ির নিয়ারেস্ট এক কালী মন্দিরে গেলাম। সেখানে থাকা এক তান্ত্রিকের কাছ থেকে আমরা সমস্ত কিছু জানতে পারলাম। তান্ত্রিকের মত অনুযায়ী রতন আর রত্না দুজনে যমজ ছিল, আর তারা দুজনের নারী নক্ষত্র এই বিষয়ে সম্পূর্ণ এক ছিল। তাই রতনের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা
রত্নার শরীরেও এফেক্ট করবে। সো আমরা এই শোনার পর সম্পূর্ণ অবাক হয়ে গেলাম, কারণ এই সমস্ত কিছু আমাদের কাছে সম্পূর্ণ নতুন বিষয় ছিল। রতনের মা তান্ত্রিককে জিজ্ঞেস করলেন যে এর কি কোনো সমাধান করা যেতে পারে। তান্ত্রিক বলল, এর সম্পূর্ণ কোনো সমাধান নেই, কিন্তু এই বিষয়ের যদি কোনো সমাধান না করা হয় তাহলে রতনের বোনেরও কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই কথাটি শুনে আমরা বাড়ি চলে এলাম। তার কয়েকদিন অবধি আমরা রতনের বাড়ি থেকে জানতে পারছিলাম যে রতনের বোন খুবই খারাপভাবে ব্যবহার করছে, তার ঘুম হচ্ছে না, সে খেতে চাইছে না, তার অবস্থা খুবই খারাপ। রতনের মা কয়েকদিন পর আবার সেই তান্ত্রিকের কাছে যায় এবং তাকে সম্পূর্ণ বিষয়টির সমাধানের জন্য অনুরোধ করে। তান্ত্রিকটি রতনের বাড়ি আসে আর তাদেরকে একটা যজ্ঞের জন্য অনুমতি চায়। রতনের মা এবং বাবা তাদেরকে সমস্ত কিছু আয়োজন করে দেয়, আর তান্ত্রিকটি সেই সমস্ত বিষয়কে প্রায় 2 দিন অবধি চালায়। এই যজ্ঞটা 2 দিন অবধি হওয়ায় রতনের বাড়িতে অনেক খারাপ খারাপ বিষয় ঘটে, কিন্তু কিছু কারণবশত সেই ঘটনাগুলোকে রতনের মা কাউকে বলতে চায় না। তাই এই ঘটনাটিতে আমরা সেইগুলোকে ইনক্লুড করতে পারলাম না। যজ্ঞ শেষ হওয়ার পর রতনের বাড়িতে সবাই স্তব্ধ হয়ে যায়। রতনের বোন আবারও আগের মতো সুস্থ সবল হয়ে ওঠে আর সমস্ত কিছু আগের মতো নর্মাল হয়ে যায়। কিন্তু এই বাড়িটির এক ছেলেকে হারিয়ে ফেলে পরিবারের এক সদস্যকে। সো হেয়ার ইজ দ্য স্টোরি গাইজ। আমি হোপ করব যে তোমাদের এই স্টোরিটি ভালো লেগেছে, কারণ এই স্টোরিটি আমি আমার বন্ধুর কাছ থেকে যখন শুনেছিলাম আমার সম্পূর্ণ শরীরে কাঁটা দিচ্ছিল, আর আমি আশা করব যে তোমাদের হয়তো কিছুটা গুজবাম্পস আমি দিতে পেরেছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, আর ভিডিওটার নিচে যে লাইক বাটনটি আছে সেটিকে প্রেস করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি সেগুলো তোমরা সবার আগে দেখতে পাও। আর আজকে পৌষ সংক্রান্তির উদ্দেশ্যে তোমাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। তাই দেখা হবে তোমাদের সঙ্গে আমার এই চ্যানেলের 3rd ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।